প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার গত দুটো ক্লাস তোমরা আশা করছি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। কারণ যদি তুমি লাস্ট ক্লাসটা না বুঝে থাকো, চাহিদার স্থিতিস্থাপকতার ক্লাসটা, তাহলে আজকের ক্লাসটাও তোমার জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে। একটু কঠিন হবে বা বুঝবে না এটা আমি বলবো না, কারণ আমি চেষ্টা করব আজকের যে টপিকসটা সেটাও তোমাদেরকে ওটার সাথে রিলেটেড একটু ভালো করে বুঝিয়ে বলতে। তবে গত ক্লাসটা যদি ঠিকমতো করতে পারো, একটু যদি কনফিউশন থাকে, আজকের ক্লাসটা করলে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে, এটা আমি তোমাকে নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু যদি গত ক্লাসটা না করে থাকো, তাহলে আজকের ক্লাসটাতে ওই কনফিউশনটা হয়তো আবার একটু থেকে জেলেও যেতে পারে। আচ্ছা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা আয় স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলবো। আমি গত ক্লাসের একটু রিপিট করছি। আমরা স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলেছিলাম। এটার সংজ্ঞাটা ছিল স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলেছি, তারপর আসলে চাহিদার স্থিতিস্থাপকতাতে চলে এসেছি। তো চাহিদার স্থিতিস্থাপকতা বলতে গিয়ে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করেছিলাম। দাম স্থিতিস্থাপকতাটা কি ছিল? যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাত বা মাত্রাকে আমরা বলেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তো চাহিদার দাম স্থিতিস্থাপকতা নিয়ে আমরা একটা সূত্র বের করেছিলাম, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি1 বাই কিউ1। এটা দিয়ে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বের করেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলতে মূলত চাহিদার দাম স্থিতিস্থাপকতাটাকেই বুঝিয়ে থাকি। তো আজকে আমরা যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব, এটাও আসলে একেবারেই একই রকম, মানে ওটার সাথে এটা একদমই রিলেটেড। কিছুই না, জাস্ট ওখানে দাম ছিল, এখানে আয় হবে, মানে কথাগুলো জাস্ট একই রকম, দামের জায়গায় শুধুমাত্র আয় হবে। তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই আগে। আগের মতোই, অন্যান্য বিষয় স্থির থেকে ক্রেতা বা ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, তার মাত্রাকে আয় স্থিতিস্থাপকতা বলে। অন্যান্য বিষয় স্থির থেকে, এই ক্ষেত্রে কিন্তু তোমার দামও স্থির থাকবে। যখন আমি আয় বিবেচনা করি, যখন দাম বিবেচনা করি, তখন যেরকম আয় স্থির থাকে, ঠিক সেই রকম ভাবে যখন আমি আয় বিবেচনা করব, তখন কিন্তু দাম স্থির থাকবে। অন্যান্য চলক তো স্থির থাকবেই, প্লাস দামটাও স্থির থাকবে, মানে দাম একদম অন্যান্য চলকের মধ্যে ঢুকে গেল। আমরা তো সবসময় বলছি যে আমরা যে কোনো একটা চলক নিয়ে আসলে কাজ করছি। তো যখন আমি আয়কে বিবেচনা করব, তখন তো আসলে দামকে আর বিবেচনা করার আমার কোনো সুযোগ থাকছে না। তাহলে অন্যান্য বিষয় স্থির থেকে মানে আমার আয় ছাড়া বাকি যতগুলো চলক আছে সবগুলো চলক স্থির থাকবে ক্রেতা বা ভোক্তার আর্থিক আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে। ভোক্তার যে আর্থিক আয় রয়েছে, তার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন, সেটার ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে, এই দুইয়ের অনুপাত বা মাত্রাকে আমরা বলছি চাহিদার আয় স্থিতিস্থাপকতা। তাহলে ঠিক আগের মতো করেই আমরা আবার একটু সূত্রটা দেখি। চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র, ইলাস্টিসিটি অফ ইনকাম। আসলে ইনকাম, আচ্ছা এম না দিয়ে ওয়াই দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ইলাস্টিসিটি অফ ইনকাম, এখানে ইনকামকে আমরা ওয়াই দিয়ে সূচিত করেছি, যদিও আই দিয়ে করার কথা, কিন্তু আসলে আমরা ইকোনমিক্সে কিছু কিছু টার্মস একটু এদিক সেদিক করে নিই, কারণ হয়তো দেখা যায় যে দুটো টার্মস একই ওয়ার্ড দিয়ে যখন আমরা সূচিত করতে যাই, তখন কনফিউশন হয়ে যায়। তো ওই হিসেবে আমরা এক্ষেত্রে ইনকামকে ওয়াই দিয়ে সূচিত করেছি। আই দিয়ে যদি সূচিত করতাম, আসলে আই দিয়ে আমরা নর্মালি ইকোনমিক্সে ইনভেস্টমেন্টকে সূচিত করে থাকি, তো সেই হিসেবে আয় বা উৎপাদন, সেই জিনিসটাকে আমরা ওয়াই দিয়ে সূচিত করি অর্থনীতিতে। তাহলে ইওয়াই ইজ ইকুয়াল টু, ঠিক আগের মতোই, গত ক্লাস যারা করেছো তারা এখন আমি জানি খাতায় নিজেরাই হয়তো এতক্ষণে লিখে ফেলেছো, তো যারা করনি তাদের জন্য লেখা আর কি আমার। চাহিদার আপেক্ষিক পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের আপেক্ষিক
পরিবর্তন। ওই একটু আগে যেটা বললাম সংজ্ঞার মধ্যে, যে আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যদি চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে, তাহলে তার অনুপাতকে আমরা বলছি ইলাস্টিসিটি অফ ইনকাম। এখন আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে হচ্ছে ঠিক আগের মতোই, আমি আবারও বলছি, যেটার ফলে হয় সেটা নিচে থাকে, সেই হিসেবে আয়ের আপেক্ষিক পরিবর্তন নিচে আছে, এবং তার ফলে পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন হচ্ছে, সেই কারণে চাহিদার আপেক্ষিক পরিবর্তনটা উপরে আছে ডিভাইডেড সাইনের। এখন এটাকে আমরা গত ক্লাসে যেটা বলেছিলাম আবার রিপিট, একই গত ক্লাস যারা করেছো আজকের ক্লাস একদম হুবহু একই, একটু ডিফারেন্স, জাস্ট নাথিং এলস। আপেক্ষিক পরিবর্তন আমরা বলতে কি বুঝিয়েছিলাম, আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, যে আমাদের পরিবর্তন বিবেচনা করতে গেলে দুটো সিচুয়েশন লাগে, একটা প্রাথমিক সিচুয়েশন, একটা পরবর্তী সিচুয়েশন। তাহলে আপেক্ষিক মানে কি, আমার প্রথম অবস্থার প্রেক্ষিতে কীরকম পরিবর্তন হলো সেই বিবেচনাটাই হচ্ছে আমার আপেক্ষিক পরিবর্তন। মানে আমার প্রাথমিক অবস্থার প্রেক্ষিতে এখন যে চেঞ্জটা এসছে, সেই চেঞ্জটাই হচ্ছে আপেক্ষিক পরিবর্তন। তার মানে আমাকে প্রাথমিক অবস্থাটা বিবেচনা করে কাজ করতে হবে। তাহলে প্রাথমিক অবস্থা বিবেচনা করে আমি যখন কাজ করতে যাব, সেটা হচ্ছে এটাকে আমি আচ্ছা একটু নিচে করে দাগটা দিই, তাহলে ক্লিয়ার হবে তোমাদের কাছে। আয়ের আপেক্ষিক পরিবর্তন, এটাকে আমি ভাঙাচ্ছি এখন। আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়। এই যে আপেক্ষিক কথাটার জন্য কি করলাম, প্রাথমিক আয়, প্রাথমিক আয়ের নিচে দিয়ে আয়ের পরিবর্তন, মানে প্রাথমিক আয়ের প্রেক্ষিতে আয়ের পরিবর্তন কিরকম হলো সেটাকে আমি এখন আইডেন্টিফাই করছি। ঠিক একইভাবে চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। আমরা আপেক্ষিক কথাটার জন্য প্রাথমিক চাহিদা বা প্রাথমিক আয়ের পরিপ্রেক্ষিতে আমরা জিনিসটাকে লিখেছি। এখন এইটাকে আমরা একটু সংক্ষেপে এটাকে একটু সূচিত করি। সেটা হচ্ছে চাহিদার পরিবর্তন ছিল কি, এটা গত ক্লাসে পড়া, ডেল কিউ। ডেল কি ছিল, ত্রিভুজের মতো সাইনটা, এটার নাম হচ্ছে ডেল। এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে বোঝায় পরিবর্তন। ডেল জিনিসটা দিয়ে বোঝায় পরিবর্তন, কিউ মানে চাহিদা, এটা আমরা জানি। তাহলে ডেল, এটাও গত ক্লাসে পড়া, ডেল কিউ। নিচে প্রাথমিক চাহিদা কোনটা হবে, কিউ ওয়ান। আবার আয়ের পরিবর্তন তাহলে কি হবে, ডেল ওয়াই, ঠিক আগের মতো, এবং প্রাথমিক আয় হবে ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে আমার ডেল কিউ বাই কিউ ওয়ান হলো এখানে, আর এখানে ডেল ওয়াই বাই ওয়াই ওয়ান হলো। এবার আমি একটু মুছে ফেলবো ঠিক আগের মতো, যেহেতু আমার বোর্ড ছোট। এই জিনিসটাকে আমি একটু আলাদা করে সুন্দর করে লিখবো এখন। ডেল কিউ বাই কিউ ওয়ান ডিভাইডেড বাই ডেল পি বাই পি ওয়ান। কিচ্ছু না, এই জিনিসটাকে শুধু আমি আলাদা করে লিখলাম, আর কোনো কাজ করি নাই এখানে। তোমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, শুধুমাত্র এই জায়গাটাকে এখানে লিখেছি। এটা আমি এবার মুছে ফেলছি। আমি জানি অনলাইনে ক্লাস করলে আসলে সেভাবে বোঝা যায় না, কোনো প্রশ্ন মনে আসলে সেটা করা যায় না, কিছু সমস্যা তো আসলে হয়ই, কিন্তু কি করব বলো বাবারা, কিছু করার নাই আসলে, এখন সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে। তো এই জন্য চেষ্টা করছি একেবারে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বাকিটা এখন আসলে কি বলবো, তোমাদের চেষ্টার উপরও ডিপেন্ড করবে যে তোমরা কতখানি চেষ্টা করছো। তো যাই হোক, ডেল কিউ বাই কিউ ওয়ান ডেল পি বাই পি ওয়ান, এটাকে ঠিক আগের মতো করে, এটা এই পুরো জিনিসটা গত ক্লাসে আমি করেছি, আজকে আবারও করছি, জাস্ট আয়ের প্রেক্ষিতে। গতবার করেছিলাম দামের প্রেক্ষিতে, আজকে করছি আয়ের প্রেক্ষিতে। কি করলাম, এটাকে ভাগ দিয়ে জাস্ট পাশাপাশি নিয়ে এসেছি, এই ডিভাইডেড বাই এটাকে ভাগ দিয়ে পাশাপাশি নিয়ে এসেছি, সমান সমান ডেল কিউ বাই কিউ ওয়ান ইন্টু, আবার বলছি, ভাগটা যখন গুণ হয়ে যায় তখন জিনিসটা উল্টে যায়, এটা তোমাদের এসএসসি পড়া।
তো ওই কাজটাই আমি করলাম, গুণ দিয়েছি, P1 উপরে চলে গিয়েছে, ডেল পি নিচে চলে এসছে। ঠিক আছে, এখন একটু মুছে ফেলি একটু। আমি আমার সূত্র পেয়ে গিয়েছি, এখন আমি কি করব, এটাকে একটু গুছিয়ে লিখবো, তাই তো? যারা গত ক্লাস করেছো তারা সবাই এতক্ষণ আমাকে উত্তর দিয়ে ফেলেছো, ম্যাডাম এটাকে একটু গুছিয়ে লেখেন। হ্যাঁ, তাহলে এখন কি করবো, আমরা একটু গুছিয়ে লিখবো। ডেল কিউ বাই ডেল পি ইন্টু P1 বাই Q1, এই হচ্ছে আমার সূত্র। এটা মুছে ফেলি এবার। এই হচ্ছে আমার সূত্র। কিসের সূত্র? এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ইনকামের সূত্র, মানে আয় স্থিতিস্থাপকতার সূত্র এটা। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা আমার মনে হয় গত ক্লাসে মিস করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে P1 বাই Q1, আমি তো ভুল করে ফেলেছি। তোমরা থাকলে এতক্ষণ আমাকে অবশ্য কারেকশন করে দিতে, কিন্তু যেহেতু তোমরা নাই, ওই কারণে আসলে কেউ কারেকশন করার মানুষ নাই আমার। এখানে তো ওয়াই হবে। আমি কি এর আগের লাইনে পি লিখেছি কিনা জানি না, যদি আমি লিখে থাকি প্লিজ তোমরা কারেকশন করে নিও। হয়তো আমি ওই যে সবসময় পি লিখতে লিখতে আমার মাথার মধ্যে পি সেট আপ হয়ে গেছে, আমি পি লিখে ফেলছি। যদি আমি আগের লাইনগুলো তো ওয়াই এর জায়গায় পি লিখে থাকি, তোমরা প্লিজ সেটা কারেকশন করে নেবে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এখন আর ইলাস্টিসিটি অফ মানে প্রাইস ইলাস্টিসিটি বের করছি না, আমরা কিন্তু ইনকাম ইলাস্টিসিটি বের করছি। তাহলে ইনকাম ইলাস্টিসিটি বের করার জন্য আমাকে এখানে ওয়াই লিখতে হবে, ঠিক আছে? কারণ আমি ইনকামকে ওয়াই দিয়ে সূচিত করছি। আমি খুবই দুঃখিত আমার ভুলটার জন্য। তাহলে ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু Y1 বাই Q1। আচ্ছা, যে কথাটা বলছিলাম, যে গত ক্লাসে আমি বলেছি কিনা জানি না, মানে মনে নাই আর কি, তো আবারও বলছি, যদি বলে থাকি বললাম, এখন আবারও বলছি। এই যে Y1 বাই Q1, এই ওয়ানটা যদি না থাকে, কথার কথা, এখানে ওয়ান দেওয়াটা নেসেসারি না। ধরো ওয়ান নাই, তুমি এরকম একটা সূত্র পেলে যেখানে ওয়ান নাই, তখন কি তুমি কনফিউজড হয়ে যাবে যে এটা ওয়ান তো নাই, এখন এটা কি Y1 হবে নাকি Y2 হবে, বা Q1 হবে নাকি Q2 হবে? তোমরা কি কনফিউজড হবে? না, আমার স্টুডেন্টরা কখনোই কনফিউজড হয় না, আমার যেটা ধারণা। তোমরা সবাই এতক্ষণ ক্লাসে থাকলে চিৎকার করে বলতে যে না ম্যাডাম এটা ওয়ানই হবে, আমি জানি। তার মানে কি? তার মানে হচ্ছে যে যদি এখানে ওয়ান লেখা নাও থাকে, তাহলেও আমরা ধরে নিব যে এটা প্রাথমিক আয় এবং প্রাথমিক চাহিদা। ক্লিয়ার? এটা যদি ওয়ান লেখা নাও থাকে, আমি আবারও বলছি, মানে কোনো কারণে, বা তুমি ধরো ওয়ান লিখতে ভুলে গেলে, কিন্তু এটা তখন তুমি মানে হয়তো তুমি লিখতে ভুলে গেলে পরে তুমি আফসোস করলে, হ্যাঁ আমি তো ওয়ান লিখি নাই। এখানে আফসোস করার কিছুই নাই। এখানে যদি তুমি ওয়ান নাও লেখো, কোনো সমস্যা নেই। আমি ওয়ান কেন লিখছি? জাস্ট তোমাদের সুবিধার জন্য, যাতে একেবারে স্পেসিফিক করে তোমরা আইডেন্টিফাই করতে পারো যে ওয়ান মানে প্রাথমিক, মানে প্রাথমিক চাহিদা বা দাম বা আয় যেটাই হোক, এটা প্রাথমিকটা বোঝাচ্ছে। এটা বোঝানোর জন্য শুধুমাত্র আমি ওয়ানটাকে লিখেছি। যদি না থাকে, এটা নিয়ে তোমরা একেবারেই কনফিউজড হবে না, তোমাদের বইও মনে হয় নাই সম্ভবত। হ্যাঁ, এটা শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ওয়ান কথাটা আসছি, মানে বারে বারে ওয়ান কথাটা আমি আনছি। আচ্ছা, আমি এখন ওয়ান ছাড়াই আজকে তাহলে কাজ করি, বাকি কাজগুলো আমি ওয়ান ছাড়াই করছি। এখন আমরা কি করব? আমরা এখন একটা উদাহরণ নিব। উদাহরণ নিয়ে আমরা এই সূত্রের মধ্যে বসিয়ে দেখব যে আসলে আমরা অঙ্কটা করতে পারি কিনা। একটা উদাহরণ নেওয়ার জন্য আমরা ঠিক আগের মতো করে এখানে একটু মানগুলো নেই। Y1, Y2, Q1, Q2, ঠিক আছে? এখন ধরো একজন ব্যক্তির আয় হলো 2000 টাকা। একজন ব্যক্তির আয় হচ্ছে 2000 টাকা। তাহলে আমার প্রাথমিক আয় হবে 2000 টাকা। 2000 টাকায় তার ডিমান্ড হচ্ছে 100 একক। কোনো একটা দ্রব্যের ডিমান্ড হচ্ছে 100 একক। ক্লিয়ার? একজন ব্যক্তির আয় 2000 টাকা এবং 2000 টাকায় তার ডিমান্ড হচ্ছে 100 একক। কিসের ডিমান্ড? যে কোনো একটা দ্রব্যের ডিমান্ড। যে কোনো একটা দ্রব্যের ডিমান্ড হচ্ছে 100 একক। এখন তার আয় বেড়ে হলো 4000 টাকা। তার আয় ডাবল হয়ে গেল, 2000 টাকা থেকে 4000 টাকা হয়ে গেল। তাহলে Y2 হবে 4000। পরবর্তী দাম কত? 4000। 4000 টাকা তাহলে কি হবে? Y2। এখন যখন আয় বেড়ে গেল, আয় বেড়ে যাওয়ার ফলে চাহিদা কি হবে?
আয়ের সাথে চাহিদার রিলেশন মনে আছে কারো? হ্যাঁ, অনেকের মনে আছে। আয়ের সাথে চাহিদার রিলেশন হচ্ছে পজিটিভ, মানে আয় যদি বাড়ে তাহলে চাহিদাও বাড়বে। ঠিক আছে, তাহলে আয় যদি 2000 টাকা থেকে 4000 টাকা হয়, তাহলে অবভিয়াসলি চাহিদা 100 থেকে বেড়ে কিছু একটা তো হবে। আমরা ধরে নিচ্ছি সেটা 200 একক হলো। আমরা ধরে নিচ্ছি 200 একক হলো। ঠিক আছে, কারণ আমরা জানি যে আয়ের সাথে চাহিদার সম্পর্ক পজিটিভ, দামের সাথে চাহিদার সম্পর্ক নেগেটিভ ছিল, কিন্তু আয়ের সাথে চাহিদার সম্পর্ক পজিটিভ। আমার আয় যদি বাড়ে আমি বেশি ভোগ করব, এমন হবে না যে আমার আয় বাড়লো আর আমি কম ভোগ করলাম। এটাও হয় আসলে। এই সিচুয়েশনটা নিয়ে একটু পরে কথা বলবো। আগে যেটা করছি, যেটা নর্মাল সিচুয়েশন, এটা হচ্ছে কি নর্মাল গুডস। নর্মাল গুডসের ক্ষেত্রে আয়ের সাথে চাহিদার সম্পর্কটা পজিটিভ। তাহলে এখন আমি একটু বসিয়ে ফেলি। ডেল কিউ মানে কিভাবে বের করেছিলাম? পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিয়েছিলাম, ডিভাইডেড বাই ডেল ওয়াই। 2000 সরি, এটা 4000 হবে। y2 মাইনাস, আচ্ছা একটু আরেকটা লাইন মনে হয় লিখলে তোমাদের জন্য একটু সুবিধা হবে, তাই না? ডেল কিউ মানে কি Q2 মাইনাস Q1, আর ডেল ওয়াই মানে হচ্ছে y2 মাইনাস y1। এবার বুঝতে পেরেছো কিনা দেখো। তাহলে Q2 কত? 200 বিয়োগ 100, বা শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি। y2 হচ্ছে 4000 বিয়োগ 2000 গুণ y1 হচ্ছে 2000 আর Q1 হচ্ছে 100। তাহলে সমান সমান উপরে 200 থেকে 100 গেলে 100, নিচে 4000 থেকে 2000 গেলে 2000 গুণ এটা যা ছিল তাই 100 100 কাটা, 2000 কাটা 1। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হলো? ইলাস্টিসিটি অফ ডিমান্ড 1। এখন একটা ব্যাপার এখানে ঘটেছে। কি ঘটেছে মনে আছে? দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি ঘটেছিল? তখন কিন্তু এখানে একটা মাইনাস সাইন এসেছিল। কেন এসেছিল? কারণ ছিল, আমি বলেছিলাম দামের সাথে চাহিদা যে ঋণাত্মক সম্পর্ক, সেই কারণে মাইনাস সাইনটা এসেছে। কিন্তু এখানে কিন্তু আয়ের সাথে চাহিদার পজিটিভ রিলেশন, ধনাত্মক সম্পর্কের কারণে এখানে কিন্তু মাইনাস সাইনটা আসে নাই। সুতরাং এখানে আর অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আগে মাইনাস সাইন ছিল বলে আমি সেটাকে পরম মান বিবেচনা করেছিলাম, এখন আর আমার এই পরম মান নিয়ে ভাবতে হবে না। তার মানে আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মান সবসময় পজিটিভই আসে। সরি, নর্মাল গুডসের ক্ষেত্রে পজিটিভই আসে। আচ্ছা, এখন বারে বারে যে আমি তোমাদেরকে একটু একটু করে বলছিলাম যে না হয় এরকম, মাঝে মাঝে অন্যরকমও হয়, বলছি কিন্তু বলছি না। এখন সেটাকে ক্লিয়ার করি। সাধারণত এই যে আমি তোমাদেরকে যেটা বললাম যে নর্মাল গুডসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কিন্তু কিছু কিছু দ্রব্য আছে যেগুলোর ক্ষেত্রে আয় বাড়লে ডিমান্ড কমে যায়। এখন সেই দ্রব্যগুলো কোনগুলো? সেই দ্রব্যগুলোকে আমরা অর্থনীতির ভাষায় বলি নিকৃষ্ট দ্রব্য। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট না, বাট এটা একটু জেনে রাখলে ভালো। হ্যাঁ, এই দ্রব্যগুলোকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলি, কিংবা অনেক সময় গিফেন দ্রব্য বলি। মানে এগুলা নিকৃষ্ট দ্রব্য অথবা গিফেন দ্রব্য, এই নাম দেখলে তখন বুঝবে যে এই জাতীয় দ্রব্যের আয়ের সাথে চাহিদার ঋণাত্মক একটা রিলেশন থাকে। আচ্ছা, এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা ঘটে তখন যখন ধরো নিকৃষ্ট কেন বলছি, মানে ব্যাপারটা এরকম, আমার ইনকাম কম বলে, ধরো ভাত আর আলু, হ্যাঁ, এখন আমার ইনকাম খুব কম বলে আমি ভাতের বদলে আলু খাই। ঠিক আছে, তো এখন কিন্তু আমার তো আসলে ভাত খেতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু আমার ইনকাম কম সেই কারণে আমি আলু খাচ্ছি। এখন আমার কোনো ভাবে আমার হাতে কিছু টাকা আসলো, তাহলে কি আমি আলু বেশি করে কিনবো? মানে হিসাব মতো তো তাই, যে আমার যদি আয় বাড়ে তাহলে আমার চাহিদা বাড়বে, তাহলে আমার হাতে টাকা আসলে কিন্তু আলুর চাহিদা বেড়ে যাওয়ার কথা। কিন্তু আলুর চাহিদা এই ক্ষেত্রে বাড়বে না। কেন বাড়বে না? কারণ আমি তো আসলে আলুটা বাধ্য হয়ে খাচ্ছিলাম, আমার কিন্তু আসলে ভাতের চাহিদা। তাহলে আমি তখন কি করব? আমার যদি আয় বেড়ে যায় আমার আলুর চাহিদা কিন্তু কমে যাবে। কথাটা কি বুঝতে পেরেছি কিনা জানি না, একটু চিন্তা করে দেখো যে তখন আমি কি করব? আমি চাল কিনতে চাইবো, আমি কিন্তু আর আলু কিনতে চাইবো না। তো এইরকম, এই জন্য মানে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে। মানে যেই দ্রব্যগুলো আমি না পারতে ভোগ করি, সেই ধরনের দ্রব্যগুলো, বা ভোক্তা না পারতে ভোগ করে, সেই দ্রব্যের ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়লে সেগুলোর চাহিদা আর বাড়ে না, বরং সেগুলোর চাহিদা আরও কমে যায়।
তো সেই ক্ষেত্রে আর এই রিলেশনটা হয়তো পজিটিভ আসে না, তখন আবার নেগেটিভ হয়ে যায়। যেহেতু যে বিপরীতমুখী সম্পর্ক, সেই জন্য ওই রিলেশনটা মানে তুমি যদি ইলাস্টিসিটি বের করতে যাও কোন দ্রব্যের, তখন মাইনাস সাইন চলে আসবে। মানে এমন যদি হয় যে তোমাকে একটা উদাহরণ দিল, এরকম এরকম তোমাকে এই মানগুলো দিল, দিয়ে বললো যে তুমি তোমাকে ইলাস্টিসিটির ইনকাম বের করো এবং এটাকে আইডেন্টিফাই করো এটা কী ধরনের দ্রব্য। তখন তুমি যখন বের করার পর দেখলে এখানে পজিটিভ মান এসছে, তুমি এটাকে আইডেন্টিফাই করবে এটা সাধারণ দ্রব্য। আর যদি দেখো যে এখানে মাইনাস সাইন এসছে, তখন তুমি এটাকে আইডেন্টিফাই করবে যে এটা নিকৃষ্ট দ্রব্য। এরকম একটা প্রশ্ন কিন্তু কোন একটা বোর্ডে যেন এসছে, আমার এখন ঠিক মনে পড়ছে না কোশ্চেনটা এসেছিল যে এটা কোন ধরনের দ্রব্য, তুমি এটাকে আইডেন্টিফাই করো। তা আমার মনে হয় এখন তোমরা এই ক্লাসটা করার পরে খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে কোনটা সাধারণ দ্রব্য আর কোনটা নিকৃষ্ট দ্রব্য। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। ইলাস্টিসিটির উপর আরও একটা ইলাস্টিসিটি আছে, যেটাকে আমরা আর স্থিতিস্থাপকতা বলি বা ক্রস ইলাস্টিসিটি বলি। সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ক্লাসে আবার তোমাদের সাথে নিশ্চয়ই হাজির হব। ততদিন পর্যন্ত এই যেটুকু পড়ালাম ততটুকু পর্যন্ত একটু ভালোভাবে করে ফেলো, কারণ আসলে কলেজ কখন খুলবে কিছু তো বলা যাচ্ছে না, হয়তো দেখা যাবে খোলার সাথে সাথে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল হয়ে গেল। তো সুতরাং প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। যেভাবে যতটুকু বলছি মোটামুটি এতটুকু যদি তোমরা কভার দিয়ে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের মানে অনেকখানি পথ তোমরা এগিয়ে থাকবে আশা করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে আর একটু লেখাপড়া করবে। আল্লাহ হাফিজ।